গুড মর্নিং এভরিবডি, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা জুনিয়র স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা প্রথম ক্লজ শিখতে যাচ্ছে তাদের জন্য ক্লজ। যারা প্রথম ক্লজ শিখতে যাচ্ছে বা যারা ভালো করে ক্লজ বুঝতে পারছে না, অসুবিধা হচ্ছে, এটা তাদের জন্য। ঠিক আছে, দেখো ক্লজ, প্রথমেই ক্লজ কাকে বলে সেটা জানতে হবে। হোয়াট ইজ এ ক্লজ? ক্লজ ইজ এ সেন্টেন্স and it is the part of a big sentence. There must be a subject and a finite verb in a clause. মানে ক্লজ হচ্ছে একটা বাক্য এবং এটা হচ্ছে একটা বড় বাক্যের অংশ। ক্লজ একটা বাক্য, বাট এটা হচ্ছে একটা বড় বাক্যের অংশ এবং অবশ্যই এর মধ্যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। ওকে, মানে কি একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, অতএব ওটা একটা ক্লজ। যদি একটা সেন্টেন্সে একাধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে ওই একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই একটা সেন্টেন্স, ছোটো ছোটো যে সেন্টেন্সগুলো, এগুলোকে আমরা বলবো একটা ক্লজ। মানে একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো তার মানে ক্লজ আছে একটা সেন্টেন্সে। ঠিক আছে, একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে সেই সেন্টেন্সটাতে ততগুলো ক্লজ আছে। ঠিক আছে, ক্লজ অন্য কিছুই নয়, ক্লজ হচ্ছে কতগুলো ছোট বাক্যকে একসঙ্গে জুড়ে একটা বড় বাক্য গঠন করা। ঠিক আছে, যখন ওই ছোট ছোট বাক্যগুলোকে নিয়ে একটা বড় বাক্য করা হয় বিভিন্ন কানেকটিভ দিয়ে জুড়ে, তখন ওই ছোট ছোট সেন্টেন্সগুলোকে বলবো ক্লজ। মানে ওই বড় বাক্যটার একটা অংশ ওগুলো। ওই জন্য আমি বলেছি এ ক্লজ ইজ এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স। এ ক্লজ ইজ এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স and a clause itself is a sentence. একটা ক্লজই হচ্ছে একটা বাক্য। আবার যখন এগুলো বড় বাক্যে ব্যবহৃত হচ্ছে, মানে যখন এক কেনে থাকছে, মানে সিঙ্গেল থাকছে, তখন আমরা তাকে বলছি বাক্য। আর যখন সেই সেন্টেন্সটাই একটা বড় বাক্যে ব্যবহৃত হচ্ছে, মানে অনেক কটা ওরকম ছোটো সেন্টেন্স নিয়ে একটা বড় বাক্য গঠন করা হচ্ছে, তখন ওই ছোট সেন্টেন্সগুলো হয়ে যাচ্ছে ক্লজ। কারণ তখন ওইগুলো ওই বড় বাক্যটার একটা অংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার ক্লজ হচ্ছে দুই প্রকার। ক্লজ কত প্রকার? ক্লজ সাধারণত দুই প্রকার। ঠিক আছে, এখন অনেকে বলে তিন প্রকার, তো আমি দুই প্রকারই বলছি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো তিন প্রকার যারা বলছে তারা কি বলছে, একটা সেন্টেন্সে যদি দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ হলো, আর বাকিগুলো যত পরে আসবে সব হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। এটাকে আমি বলেছি কোঅর্ডিনেট ক্লজ। ওই জন্যই যে সেন্টেন্সে একের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে, সেটা দুটো তিনটে পাঁচটা দশটা যাই থাক, একের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে, সেই সেন্টেন্সে প্রথম প্রিন্সিপাল ক্লজটা, ঠিক আছে, যেটা মেন, সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। বাকিগুলোকে আমরা বলবো আর প্রিন্সিপাল বলবো না, সেগুলো প্রিন্সিপাল ক্লজ, বাট সেগুলোকে আমরা আর প্রিন্সিপাল বলবো না, সেগুলোকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। আশা করি বোঝা গেছে। সেই জন্যই ওটা তিন রকম দেখায় অনেকে, কিন্তু কিছু দরকার নেই। ঠিক আছে, তো দু রকম। প্রিন্সিপাল ক্লজ এবার কাকে বলে? যে ক্লজ বাক্যের মধ্যে প্রধান, যে ক্লজ অপর ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ।
এটা ভাইটাল, এটা ক্লাস 8 পর্যন্ত প্রায় দেওয়া থাকে যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বেছে বলো, ঠিক আছে, কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট। সেক্ষেত্রে জাস্ট কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট বললেই হবে। একটু ভালো করে মন দিয়ে শোনো, একদম পরিষ্কার হয়ে যাবে তাদের। যে ক্লজ অপর ক্লজের উপর নির্ভরশীল নয়, যে ক্লজ নিজে স্বাধীন, যে ক্লজকে বাক্য থেকে বের করে নিয়ে এলেও তার সম্পূর্ণ মানেটা থাকবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না বা সেন্টেন্সটা ইনকারেক্ট হবে না, সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা প্রধান ক্লজ, মানে মেন ক্লজ। তাহলে হোয়াট ইজ এ প্রিন্সিপাল ক্লজ? The clause which does not depend on other. The clause which does not depend on other is called principal clause. Okay? যে ক্লজ অপরের উপর নির্ভরশীল নয় তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এটা কাকে বলে? সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? A clause which depends on other clause. A clause which depends on other clause or clauses is called subordinate clause or dependent clause. মানে কি? এটা অপরের উপর নির্ভরশীল। যে ক্লজ অপর ক্লজের উপর নির্ভরশীল, যে ক্লজ নিজে স্বাধীন নয়, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এবার দেখো আমি প্রিন্সিপাল ক্লজটা কি বলেছিলাম। প্রিন্সিপাল ক্লজের গঠনটা দেখো, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, ইত্যাদি থাকবে। এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, হি ওয়েন্ট টু দ্য ডক্টর, সে ডক্টরের কাছে গিয়েছিল। হি ওয়েন্ট টু দ্য ডক্টর, সে ডক্টরের কাছে গিয়েছিল। ওকে, এটা দেখো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস ইটিসি। ওকে, এর স্ট্রাকচারটা কি? সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা হচ্ছে দেখো, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে ইটিসি। মানে এখান থেকে প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচারের সঙ্গে মিলছে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস ইটিসি। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের বিশেষত্বটা কি? তার আগে একটা সাবঅর্ডিনেটিং খালি কনজাংশন যোগ হয়েছে। ওকে, এবার তোমরা হয়তো বলবে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? খুব সোজা, দ্যাট, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, বিকজ, অ্যাজ, টিল, আনটিল, ইফ, এগুলো। ঠিক আছে, নিশ্চয়ই জানো এগুলো দিয়ে যে সেন্টেন্স তৈরি হয়, যে দ্যাট দিয়ে, হু দিয়ে, হুইচ দিয়ে, হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, বিকজ দিয়ে, অ্যাজ দিয়ে, ইফ দিয়ে, এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যে কনজাংশনগুলো দিয়ে শুরু হয় সেগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। ওকে, তো একটা উদাহরণ দিয়েছি আমি, দেখো, বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। এই যে সেন্টেন্সটা কমপ্লিট হলো না, এ অন্য কিছুর উপর নির্ভরশীল। একটা কিছু আগে লাগালে তবে ওর মানেটা সম্পূর্ণ হবে। কারণ সে স্কুলে যেতে পারেনি, কারণ সে অসুস্থ ছিল। এই যে সে স্কুলে যেতে পারেনি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এর উপর নির্ভর করছে। এবার ধরো এখানে দিয়েছিলাম, হি ওয়েন্ট টু দ্য ডক্টর বিকজ হি ওয়াজ ইল, এটা এ মানে হচ্ছে, কিন্তু এ মানে হয়নি। যখন দুটোকে জুড়ে দেওয়া হলো তখন মানে হচ্ছে। তার মানে কি? এই ক্লজটা এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ নির্ভর করছে না কারোর উপর বলে এ প্রিন্সিপাল ক্লজ, এ নির্ভর করছে এর উপর বলে এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমরা মূল কথা কি বলতে পারবো? যে ক্লজ অপর ক্লজের উপর নির্ভরশীল তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। A clause which depends on other clause or clauses is called subordinate clause or dependent clause. Okay? এইবার এর পরের স্টেপে, যেটা ক্লাস 8 থেকে শুরু হয়, 8, 9, 10 বিশেষ করে তাকে, সেটা হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো আবার জানতে হবে। প্রথমে আমরা ভাগ করলাম কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট। এখানে আমরা যদি এইটা জুড়েই, হি ওয়েন্ট টু দ্য ডক্টর বিকজ হি ওয়াজ ইল, ঠিক আছে, এখানে হি ওয়েন্ট টু দ্য ডক্টর প্রিন্সিপাল ক্লজ, আর বিকজ দিয়ে যে ক্লজটা শুরু হয়েছে, কারণ এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অতএব এটা সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ হি ওয়াজ ইল সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এটা আমরা চিনে গেলাম কিভাবে ভাগ করব। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা থেকে বাকিটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ, আর আগেরটা সাবজেক্ট প্লাস ভার্ব ছিল যেটা, সেটা হয়ে গেছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি তোমরা যদি এই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ বাঁচতে দেয় তোমরা নিশ্চয়ই পারবে। এবার
এবার যেটা আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়, মানে 3 ধরনের সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। ঠিক আছে, 3 ধরনের সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। দেখো এখানে আমি 3টে ভাগ রয়েছে, সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ দেখিয়েছি, দেখো ভালো করে। নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ আমার আর একটা ভিডিও আছে ক্লজের ওপরে, তোমরা সেটা দেখতে পারো, সেখানে ডিটেলসে বলা আছে। এটা বাচ্চাদের জন্য বলছি, জুনিয়রদের জন্য যারা প্রথম শিখছে, তাই এটা খুব সংক্ষেপে বলবো এবং সহজ করে বলছি। ঠিক আছে, নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, যে ক্লজ নাউনের মতো কাজ করে তাকে আমরা বলবো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউনের মতো কাজ করে মানে কি, মানে যেখানে একটা নাউন বসে সেখানে যদি আমরা একটা ক্লজ বসাতে পারি, সেই ক্লজটা অবশ্যই নাউন ক্লজ হবে। ঠিক আছে, তোমরা দেখলে এই জায়গাটা একটা নাউন বসার কথা, তার জায়গায় একটা ক্লজ বসেছে, তার মানে জানবে সেটা নাউন ক্লজ। ওকে, সে নাউনের মতো কাজ করছে। এবার নাউন কোথায় কোথায় বসে? নাউন ভার্বের সাবজেক্ট রূপে বসতে পারে, ভার্বের অবজেক্ট রূপে বসতে পারে, মানে কোনো একটা বাক্যে সাবজেক্ট রূপে বসতে পারে, অবজেক্ট রূপে বসতে পারে। ঠিক আছে, মানে প্রথমেই বসলো সাবজেক্ট রূপে, তারপরে ভার্ব আছে, জানবে এটা তোমার হচ্ছে নাউন ক্লজ, কারণ সাবজেক্ট রূপে কি নাউনই বসে, তার মানে ওই ক্লজটা যখনই বসাচ্ছি তখন সেটা নাউনে কাজ করছে, তাই সেটা নাউন ক্লজ হয়ে যাবে। ওকে, যেমন একটা উদাহরণ দিই, যে ধরো হোয়াট ইউ সে ইজ নট ট্রু, হোয়াট ইউ সে ইজ নট ট্রু। দেখো তুমি যেটা বলছো সেটা সত্য নয়, হোয়াট ইউ সে ইজ নট ট্রু। আমি এই জায়গাটা লিখে দেখাচ্ছি উদাহরণটা, হোয়াট ইউ সে is not true. What you say is not true. এই what you say এটা সাবজেক্টের মতো কাজ করছে, ইজটা ভার্ব, is not true, সত্য নয়। কিটা সত্য নয়? হোয়াট ইউ সে, যেটা তুমি বলছো। ঠিক আছে, এই পুরোটা এটা সাবজেক্টের কাজ করছে, তাই এটা নাউন ক্লজ, কারণ সাবজেক্ট হতে গেলে তাকে নাউন হতে হয়, তাহলে এই ক্লজটা নিশ্চয়ই নাউনের মতো কাজ করছে, তবে সাবজেক্ট রূপে বসেছে, তবে এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, আশা করি বোঝা গেছে। এবার আমরা একটা অবজেক্ট দিয়ে দেখি, মানে যে দুটো বেশি ব্যবহার হয়। অবজেক্ট, মোচারটা কোথায় গেল? দেখো I know that Ram is a good boy. I know that Ram is a good boy. I know that Ram is a good boy. I know, আমি জানি। কি জানি? যে রাম একজন ভালো ছেলে। দেখো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা বলি অবজেক্ট। কি জানি? যে রাম ভালো ছেলে। তাহলে কি করে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে যে রাম হয় ভালো ছেলে। তাহলে এই নো, এই ভার্বটার অবজেক্ট হচ্ছে এইটা, যে দ্যাট রাম ইজ এ গুড বয়। অতএব এই দ্যাট রাম ইজ এ গুড বয় এটা হচ্ছে অবজেক্ট, অতএব নাউন ক্লজ। এই দ্যাট রাম ইজ এ গুড বয় এটা নাউন ক্লজ হয়ে গেল। ঠিক আছে, এগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজের ভাগ, আমরা অতএব বলবো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এটাকে কি বলবো? সাবঅর্ডিনেট নাউন ক্লজ। কেন বলবো না, এটা ভার্বের অবজেক্টের কাজ করছে। আগেরটা সাবজেক্টের কাজ করেছিল, এটা অবজেক্টের কাজ করছে, তাই এটাকেও আমরা বলবো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ওকে, ঠিক এরকমভাবে অ্যাপোজিশন রূপে বসতে পারে, নাউনের অ্যাপোজিশন। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসতে পারে, ঠিক এরকমই হবে, প্রিপোজিশন থাকবে একটা, প্রিপোজিশনের অবজেক্ট রূপে হবে। যেমন লিসেন টু হোয়াট আই সে, লিসেন টু, এই টু প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হোয়াট আই সে। তারপরে তোমার কমপ্লিমেন্ট রূপে বসতে পারে, একটা ভার্বের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ বসতে পারে। ঠিক আছে, ওটা তোমাদের জানা দরকার নেই। দেখবে যেখানে সাবজেক্ট রূপে বসেছে সেটা নাউন ক্লজ, যেখানে অবজেক্ট রূপে বসেছে সেটা নাউন ক্লজ হবে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এটা হয়ে গেল নাউন ক্লজ অর নমিনাল ক্লজ। নাউন ক্লজের আর একটা নাম আছে নমিনাল ক্লজ।
এখানে অ্যাডজেক্টিভ ক্লজেরও আর একটা নাম আছে রিলেটিভ ক্লজ। আমি এটা সংজ্ঞাটা সবাই দিতে পারবে যে যে ক্লজ অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এখন অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভের কাজ হলো কাজ হলো তোমার নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা। ঠিক আছে? তো নাউন, আমরা নাউনটা নিচ্ছি মেন, নাউন বা প্রোনাউন যাই হোক, নাউন বা প্রোনাউনের এই দুটোরই আর কি অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাই তো? যে রাম হয় ভালো ছেলে, রাম কেমন ছেলে? ভালো ছেলে, এই ভালোটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? রাম ইজ এ গুড বয়, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এরকম যখন এই যে রাম কেমন বুঝিয়ে দিচ্ছে এই গুড শব্দটা, ওই জন্য ওটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ঠিক সেরকমভাবে একটা ক্লজ যখন কোনো একটা নাউনের ওই রকম কেমন সেই নাউনটা বুঝিয়ে দেবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। যে ক্লজ ঠিক অ্যাডজেক্টিভের মতন একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আবার বলছি, যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো নাউন বা প্রোনাউনকে বলবে কোয়ালিফাই করে। ঠিক আছে? কোয়ালিফাই করা মানে তার সম্পর্কে, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি তার সম্পর্কে বলে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে? আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ কি করে চিনবে? অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত হু হুইচ দিয়ে শুরু হয়। হু, হুইচ, দ্যাট ইত্যাদি দিয়ে শুরু হয়। এটা সাধারণত দ্যাট দিয়ে শুরু হয়, কিন্তু তার মানে এই নয় শুধু দ্যাট হবে, আরও অন্য কিছু দিয়েও হতে পারে। এখানে হু, হুইচ, দ্যাট দিয়ে হবে যে কেবল তা নয়, অনেক কিছু দিয়ে হতে পারে, সাধারণত এগুলো দিয়ে হয় বেশি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের যেটা মনে রাখতে হবে ভাইটাল, যে মানে সবাই চিনতে পারবে, সেটা হচ্ছে ঠিক অ্যাডজেক্টিভ ক্লজে আমি যেমন বলছি হু, হুইচ, দ্যাট এগুলো দিয়ে শুরু হয়, এগুলো দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হয়। এই হু, হুইচ, দ্যাট এদের আগে এই হুটা যার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে তাকে ঠিক আগে থাকতে হবে, হুইচ যার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ঠিক তার আগে মানে সেই নাউনটাকে থাকতে হবে, দ্যাট যার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ঠিক তাকে ওই দ্যাটের আগে বসাতে হবে। অর্থাৎ হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, হাউ যাই দিই না কেন, ওই শব্দটা দিয়ে যে নাউনটাকে বোঝাচ্ছে সেই নাউনটাকে ঠিক তার আগে থাকতেই হবে, না হলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। আর যদি থাকে এবং সেই নাউনটা সম্পর্কেই ওটা বলে তাহলে জানবে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিরকম একটা উদাহরণ নিয়ে যাক। আই নো রাম হু ইজ এ গুড বয়। ঠিক আছে? দেখো, আই নো, আমি এর আগেরটা লিখেছিলাম আই নো দ্যাট রাম ইজ এ গুড বয়, তখন কিন্তু ওটা হয়েছিল নাউন ক্লজ, কারণ আই নো আমি জানি, কি জানি, কি এর উত্তর ছিল, কিন্তু এখন পুরো আলাদা। আই নো রাম আমি রামকে জানি, হু ইজ এ গুড বয় যে একটা ভালো ছেলে। তার মানে আই নো রাম, হু আমি রামকে জানি যে একটা ভালো ছেলে, যেটা হচ্ছে এই রামটা, এই যে হুটাকে এই রামটা। ঠিক আছে? অর্থাৎ এই হুটা এই রামটাকে বোঝাচ্ছে। তার মানে আমি কি বলেছি, এখানে হু, হুইচ, দ্যাট যাই বসাও সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা, এখানে এটা রিলেটিভ প্রোনাউন বলা হয় বা রিলেটিভ অ্যাডভার্ব এখানে ব্যবহার করা হয়। তো এই রিলেটিভ প্রোনাউনটা যেন এই আগের নাউনটাকেই বোঝায়। যদি এই হুটা এই রামটাকেই বোঝায় তাহলে জানবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাস, আর কিছু জানার দরকার নেই। অর্থাৎ আমরা কি জানতে পারলাম, যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে, ঠিক একদম আগে, একটু পরে হলে হবে না। এখানে অন্য শব্দ দিলাম আর পরে এখানে রাম আছে, হবে না। একদম জাস্ট বিফোর ইট, ঠিক এর পূর্বে থাকতে হবে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে অবশ্যই এই নাউনটা থাকতে হবে এবং এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই নাউনটা সম্পর্কেই কিছু বলবে।
তবেই সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই যে নাউনটা, এই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওকে, অ্যান্টিসিডেন্ট মানে যে আগে বসে, পূর্ববর্তী, মানে এই হু এর আগে বসেছে এই নাউনটা, ওই জন্য এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সব সময় এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই অ্যান্টিসিডেন্টটাকে কোয়ালিফাই করে, সব সময় এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই অ্যান্টিসিডেন্টটাকে কোয়ালিফাই করে, ওকে, বা এর সম্পর্কে কিছু বলে, তবেই সেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এই অ্যান্টিসিডেন্ট যেখানে থাকবে, এই অ্যান্টিসিডেন্টের পরেই অ্যাডজেক্টিভ ক্লজটা বসাতে হবে, ঠিক আছে, সে যেখানেই থাকুক, তবে সেটা মানে হবে, না হলে হবে না, ঠিক আছে। এরকম একটা সেন্টেন্স বলছি, আই নো হোয়ার I know when he will return. I know when he will return. আমি জানি কখন সে ফিরবে। I know when he will return. আমি জানি কখন সে ফিরবে। এটা কি ক্লজ বলো? একদম সোজা। I know, আমি জানি। কি জানি? When he will return, সে কখন ফিরবে। তো এটা নাউন ক্লজ। কারণ আই নো, আমি জানি। কি জানি? কি প্রশ্নের উত্তর দিলেই সেটা কি হয়ে যায়? সেটা অবজেক্ট হয়। আর অবজেক্ট হলেই সেটা কি হবে? নাউন ক্লজ। এই ক্লজটা পুরো নাউনের কাজ করছে, মানে অবজেক্টের কাজ করছে, ওই জন্য এটা নাউন ক্লজ হলো। কিন্তু ম্যাজিকটা কি দেখবে? আই নো দ্য টাইম, এখানটা যদি আমি এরম করি, একই রাখছি, আই নো দ্য টাইম, I know the time when he will return. I know the time when he will return. আমি সময়টা জানি কখন সে ফিরবে। এই যখন টাইমটা দিলাম, এই টাইমটাই হচ্ছে তার ফিরে আসার টাইমটা। তার মানে কি, এই when he will return, এইটাই হচ্ছে এই টাইমটা। এই টাইমটা কোনটা? এইটা, তার ফিরে আসার টাইমটা। তাহলে এই whenটা মানে এই টাইমটাকে বোঝাচ্ছে। তাহলে তখন সেটা হয়ে গেল ম্যাজিক, একদম অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এই হোয়েনটা এই টাইম, এই নাউনটাকে কোয়ালিফাই করছে, তখন ওটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এটা তুলে দাও, আই নো হোয়েন হি উইল রিটার্ন, এটা হয়ে গেল নাউন ক্লজ। আর যেই এখানে নাউনটা দিলে, এখানে একটা নাউন বসিয়ে দিলে, আই নো দ্য টাইম হোয়েন হি উইল রিটার্ন, তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝে গেছে? কি কারণটাই কি বলেছি? এই যে হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, ঠিক আছে, এদের আগে যে নাউনটা থাকছে, যদি এই ক্লজটা সেই নাউনটাকে কোয়ালিফাই করে, মানে সেই নাউনটার সম্পর্কেই বলে, তাহলে জানবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমাকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। ওকে, আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন করে তোমরা জেনে নিতে পারো। ওকে, এবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করব, ঠিক আছে, কারণ ভিডিও বিরাট বড় হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রথমেই আমাদের জানতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে। যে ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। মানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার অ্যাডভার্বকেই মডিফাই করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি নাউন প্রোনাউন ছাড়া সব পার্টস অফ স্পিচকেই অ্যাডভার্ব মডিফাই করে, ওকে, কিন্তু নাউন প্রোনাউনকে করে না, ঠিক আছে। নাউন প্রোনাউনকে কারা মডিফাই বা কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে যে ক্লজ অ্যাডভার্বের মতো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ পুরো অ্যাডভার্বের মতো কাজ করবে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ কত রকম হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, সময় বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, স্থান বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হয়।
অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অর রিজন, কারণ বোঝালে হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, বৈপরীত্য বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, ফল বোঝাতে, ফলাফল বোঝাতে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট হয়। সেরকম আরও আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, মানে শর্ত যেগুলো বোঝায়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন, তুলনা বোঝায়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, আচরণ বোঝায়। ঠিক আছে, তো এই গেল অ্যাডভার্বিয়াল ক্লজের এতগুলো ফাংশন রয়েছে। ঠিক আছে, তো আমরা একটা দুটো করে উদাহরণ নিয়ে দেখে নেব। ঠিক আছে, ওকে। প্রথমেই আমরা দেখব যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কীভাবে হচ্ছে দেখো। হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেন্টেড। হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেন্টেড, যখন সে খবরটা শুনেছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল। মানে কি, কখন অজ্ঞান হয়ে গিয়েছিল? যখন সে খবরটা শুনেছিল। তার মানে কি, টাইম বোঝাচ্ছে, কখন। তো কখন প্রশ্নের উত্তর হচ্ছে বলে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই হোয়েন হি হার্ড দ্য নিউজ, এইটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এবার keep the book where it was lying. Keep the book where it was lying. বলছে বইটা রাখো যেখানে এটা ছিল। মানে কোথায় বইটা রাখবে? যেখানে ছিল। তো প্লেস বোঝাচ্ছে, ওই জন্য এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। He could not go to school because he was ill. He could not go to school because he was ill. সে স্কুলে যেতে পারেনি, কারণ কি? সে অসুস্থ ছিল। তাহলে এখানে কারণ বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ হয়েছে, অর্থাৎ কারণ বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ হয়। আর একটা দেখাচ্ছি, ইফ ইট রেন্স আই শ্যাল নট গো টু স্কুল। ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। এখানে কি বোঝাচ্ছে? যে কন্ডিশন, অর্থাৎ শর্ত বোঝাচ্ছে। এখানে একটা শর্ত দিচ্ছে, যদি বৃষ্টি হয়, এটা শর্ত, তাহলে আমি স্কুলে যাব না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এরকম 9 রকম হয়। ঠিক আছে, 9-10 রকম হয়। তো আমি এখানে তোমাদের কয়েকটা মেন যেগুলো সেগুলো দেখালাম। এছাড়াও সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হয়, উদ্দেশ্য বোঝালে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হয়। সেটা হচ্ছে দেখো, উই ইট দ্যাট উই মে লিভ। মানে উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচি। এটা পারপাস বোঝাচ্ছে, খাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে বাঁচা। ঠিক আছে, এটাও হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এরকমভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ তোমার হতে পারে, কন্ডিশন হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট হতে পারবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন হতে পারে। ঠিক আছে, এরকম হয়। তোমরা মেনলি মনে রাখবে, আমি যেটা বলছি তোমাদের এখন যেটা মনে রাখার প্রয়োজন সেটা হচ্ছে, যদি দেখো যে কারণ বোঝাচ্ছে, যেটা আমি কজ বললাম, হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, এই যে কারণ বোঝাচ্ছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কন্ডিশন অর্থাৎ শর্ত বোঝাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, যেটা হচ্ছে যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না। ইফ ইট রেন্স আই শ্যাল নট গো টু স্কুল। এই যে এইগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর একটা হচ্ছে হোয়েন, হোয়ার, এগুলো দিয়ে হয়। কিন্তু দেখবে যদি সময়কে ইন্ডিকেট করে, যদি প্লেসকে ইন্ডিকেট করে,
তবেই হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আর একটা কথা মনে রাখবে, সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ বিকজ, অ্যাজ, দো, টিল, আনটিল, ইফ এইগুলো দিয়ে বেশি হয়। ওকে, বিকজ, অ্যাজ, ইফ, দো, অলদো, টিল, আনটিল এগুলো, আর হোয়েন, হোয়ার এগুলো দিয়েও হয়, ঠিক আছে? কিন্তু বেশি ওইগুলো। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি এরপরে কোনো অসুবিধা হয় আমায় জানাবে, আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব বোঝাবার। ওকে, থ্যাংক ইউ।